নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো। এত কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আম সুবিধা আরকি। জি, কত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়। নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো। তো খালি বাড়ছে। এখন তো বড় আ কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে ১২ তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন। ঢুকে বলল যে এটা আমরা এখন দখল করলাম। এখান থেকে আমরা চালাবো এটা। কি ধরনের আবদারিকতা? আমরা পুলিশের কাছে গেলাম। পুলিশ বলল যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না। কাজেই তারাও কিছু করল না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না। ওরাও দখল করার জন্য ছুটে আসবে। আমাদের আইন কানুন বা কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো। আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যে কি কারবার? কি হলো এটা? তো কাজেই সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু সেই প্রতিক্রিয়ায় আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে অ্যা এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে শামিল হতে বলছেন। প্রশ্ন কেউ মহিউদ্দিন খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে এত না, চিন্তিত না, হয়ে আমি 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 গণতন্ত্রের গণতন্ত্রের কথা বিপক্ষে না। বললাম দেখে আমার জন্য আমি তা না ইন্টারপ্রিটেশনটা হলে তো বললাম। তুমি তো বললে আমিও তো তুমি বলবে হ্যাঁ, যে আমিও তো আছি। কাজে আপনাকে রাইট। পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি। কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না। সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো। কাজেই যখনই মনে হচ্ছে যে এগুলো এখন আ ফরেন ওয়ার্ডস হয়ে গেছে। হুম। তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আ দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা। এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে। আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছে, "না, আপনি তো শতবার শতমুখে আ দ্যা গণতন্ত্রের কথাই বলবেন। আপনাদের সবারই বলা উচিত।" কিন্তু প্রশ্নটা এমনভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, আ আ মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো, তখনই আপনি আসলে বললেন কিনা? নাকি আপনি আসলে বলতে চানও নাই, আপনি হতে আগেই পারে যেরকম বলছেন হতে হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন জি। মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি। কাজে মনের কথাটা বললাম আরকি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না, সেটা রাইট। বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা। আ সেটাকে প্রকাশ করা তারাও চায় যে তারা বলুক। আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারব। প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি? যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ, বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই। কারণ বলতে পারছে না তো। মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না। কাজেই সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব তো। জাতীয় দায়িত্ব এটা। যে না হলে তো গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য। এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আ নানাভাবে এই সরকারই বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটা এইটার জায়গাটা কি একটু ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে আ যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গিয়েছিলাম। আ আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি। সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন আ পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। এ বা
ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো, এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে ওই যে ২০০৭ সালে যে 111 এর সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা? যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? আ যদি চাইতাম, খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম বলে যে, "আজ চলেন, চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি।" আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারারাত ধরে তর্ক করেছি। যে, "না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না। আপনারা অন্য লক্ষ্য যান।" তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকেই নিতে হবে। আমি বারে, বারে বলতেছি তাদেরকে। তো তারা নিরাশ হয়ে ফিরে গেল। বলল যে, "সকালবেলায় আবার আসবো। সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন।" আমি বললাম যে, "না, সকালবেলা আসলে একই কথা পাবেন। কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি। অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি। কাজেই তা না হলে তো আমি সঙ্গে, সঙ্গেই রাজি হয়ে যেতাম। এই কে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবে যে, না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না। আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে ১০ বছর চেয়ে। আমি বছর দিয়ে তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা। আমি বললাম যে, না, করব না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি ১০ বছর দিয়ে কি করবোটা কি আমি ১০ বছর দিয়ে? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। মেক সেন্স। দা আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম আ আ মা পড়তে পারবো, যে আমি তাকে উদ্ধৃত করছি যে, "কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক। শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে।" এই আ আ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও আ আ মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন, এরকম কি? এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না? যে আমি আ নারাজ, যে এটা করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমিই আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই উনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে উনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, আ আ পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে উনার মনে শান্তি আসে না। ঠিক আছে, এখন আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। আ পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে, আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আ বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। আম দা এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো এটা বলো? এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো। এটাও আরেকটা বলে ফেললো। এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে, বারে বিবৃতি দিলাম তখন এটা হুম, প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে হুম, পারবো। এটার জন্য আমরা সবাই চাই।
এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করব? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। উনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র উনার হাতে। আমার তো এখানে এ আপনি তো আমার আপনি গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না। বললে তো নিশ্চয়ই আপনার সাথেও না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, মনে নাই আচ্ছা, আমার। আচ্ছা। সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় ৩৭% লভ্যাংশ পায়? যে এবং যদি পায় ৩৪ তাহলে ৩৪ 34% লভ্যাংশ পায়, সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি রাইট। বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, হুম, ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস। যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশা। মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনেরও ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে। যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ, এটাই হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা। মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা। মুনাফা বিহীনভাবে কোনো মুনাফা, ব্যক্তিগত মুনাফা না নিয়ে হুম। শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করা। এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি, একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি। যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম। যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। হুম। সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি। কাজেই টেলিনর বলছে যে না, আমরা ব্যবসা করব। তো কাজেই আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি। এর থেকে যে মুনাফা হয়, মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়। এখনো তাই হচ্ছে। অ্যাম গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ ৩৪% ফ্রম গ্রামীণ ফোন, তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন। আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন, কোনটা চালু রাখছেন, সেই সিদ্ধান্ত আ নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন? কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভিশনারি, একজন আ বা স্বাপ্নিক। তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে। অন্য কারো খুব বেশি কিছু বলার বা কওয়ার থাকে না। বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি। এরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন? আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয়, সবাই মেনে নেয়। না, আপনার ক্ষেত্রে এটা হয় এটা কিনা এটা তো সেটা আমরা এটা তো আপনার ভিন্ন ক্ষেত্রে জিনিস। সেটা হয় না। আপনার ক্ষেত্রে সেটা হয় কিনা যে হতে মানে পারে। আমার ক্ষেত্রে যদি এটা কনভিন্সিং মনে হয়, বোর্ড যদি সেটা গ্রহণ করে, এটা জি। বোর্ডের সিদ্ধান্ত। আমি যত আচ্ছা। কথাই বলি না কেন, শেষ হু, হু। পর্যন্ত এটা মিনিটসে রাখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত। ওকে। যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা। এটা এই কার গলার জোর বেশি, কার ক্ষমতার জোর বেশি, কার চিন্তার জোর বেশি, এ এগুলো ভিন্ন জিনিস। এগুলো আইনে দেখে না। আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেন। এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে। অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি। কি ইউনিভার্সিটিতে, কি রাজনৈতিক অঙ্গনে। আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন, আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন আ মানে বয়সটা বলা কিরকম, তারপরেও বলি যে তিনি আসলে ৮০ পেরিয়ে আসছেন। এখনো তিনি আ অনেক তরুণ, অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে? মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন আ মুনাফার দিকে বা আম আ উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেইটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে?
আমি খুব উৎসাহিত বোধ করি যে এটা সারা দুনিয়া থেকে যে প্রবল সাড়া পাচ্ছি এটার জন্য। বিভিন্ন দিকে এটা আসছে। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি। সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কিভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী, উনার হয়তো বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিচিতি বাড়ানোর জন্য। এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই, কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই। আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে, মনে দাগ কাটে। যেমন একটা উদাহরণ দেই, মাঝখানে একটা কথা শুরু করলাম, এটা খুব ইন্টারেস্টিং। যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস, খেলাধুলা, এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি, এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমি বলি যে বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ, ওয়ার্ল্ড কাপ হয়, বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে। আমার কাছে মজা লাগে, এত দেশের পতাকা ওড়ে, গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে। শুধু তাই নয়, তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে যে ক্লাবের জন্য সে জান দিয়ে দিতে চায়, একেবারে উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে, জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায়, আর হারলে কিরকম কান্নাকাটির রোল পড়ে যায়। আমরা যে এটা কেন হয়, যে লোকে চেনে না, সে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, নাম শুনে নেই কোনোদিন, কিন্তু তার জন্য জান পড়া। যেটা হলো তার একটা মস্ত বড় শক্তি, এই যে আকর্ষণ করতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে। কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি, মুনাফার কাজে ব্যবহার করি, এন্টারটেইনমেন্টের ব্যবহার করি, কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না। এই কথা বলতে আরম্ভ করলাম, অনেকে শুনতে আরম্ভ করলো। তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে, অলিম্পিক কমিটিকে বলার জন্য, যে যেহেতু লেখালেখি হচ্ছে, পত্রপত্রিকা বিষয়টা আসছে। তা আমি গেলাম, বললাম, অনেকে পছন্দ করলো বিষয়টা, যে তারা কোনোদিন চিন্তা করে না যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে, সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে। তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো, সেদিকে এইখানে রিওতেই, ওখানে এন হিদালগো, প্যারিসের মেয়র, আরো বিশদভাবে জানার জন্য দীর্ঘ আলাপ হলো তার স্পোর্টসম্যানদের নিয়ে। পরবর্তীতে আবার সেটা আমাকে প্যারিসে আমন্ত্রণ করলো আরো বহু বৃহত্তর জনসাধারণের জন্য, স্পোর্টস লিডারদের সঙ্গে আলোচনা করার জন্য। তখন তারা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করলো, অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় কিনা। হয়েছে অবশ্যই করা যায়। আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায়, তারা খুবই কনভিন্সড হলো। তখন তারা ঠিক করলো, এটা হলো 2018 সাল, 2018 সালে ঠিক করলো যে তারা প্যারিস অলিম্পিক যেটা হবে 2024 এই বছর 2024 হবে, তখন অনেক পরের কথা, এটাকে সামাজিক ব্যবসা অলিম্পিক করবে। আমাকে শুদ্ধ তারা নিয়ে গেল, আমি তাদের দলের একজন হলাম, প্রেসিডেন্ট ম্যাক্রো একজন, আমি একজন, আর এন হিদালগো, আমরা তিনজনের কমিটি। আমরা গেলাম লুজানে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে বোঝানো, প্যারিসে যদি তোমরা দাও, সিলেক্ট করো প্যারিসকে, তাহলে প্যারিস এইভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে। আইওসি রাজি হলো। এখন এই 2024 সাল এসে গেছে, এখন প্যারিসে অলিম্পিক হবে, এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে। এই যে একটা সাধারণ কথা, এটা এতজনের মাথায় ধরানো, এতজনকে কনভিন্স করা, এতজনকে এক্সাইটেড করা, এবং সেটা হচ্ছে, এবং যখন অলিম্পিক হবে আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায়। এটা দেখে এখন তারা পড়ে গেছে, আমাদেরকে এখন বারবার ডাকাডাকি হচ্ছে মিলান থেকে। মিলানে আসছে 2026 সালের উইন্টার অলিম্পিক, মিলান কর্টিনা উইন্টার অলিম্পিক। বলে যে প্যারিসেরটা তো তুমি করে দিয়েছো, আমাদেরটা আরো ভালো করে দিতে হবে তোমাকে, সামাজিক ব্যবসা আরো কি ভাবে সম্পর্ক হয়। এই যে একটার পর একটা অলিম্পিক আসছে, পিয়াংচাং অলিম্পিক হয়ে গেল, সেটা আমাকে ধরতে পারেনি তারা। পিয়াংচাং অলিম্পিক কোরিয়াতে হয়ে যাওয়ার পরে, 2018 সালে হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে গেল পিয়াংচাং এ, যে এইটাকে এখন যেহেতু এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এটাকে সামাজিক ব্যবসায় কিভাবে রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ। এই যে একটার পর একটা মানুষ গ্রহণ করছে, এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না, আমি একটা কথা বলছি, তাদের পছন্দ হচ্ছে, পছন্দ হলে আমাকে নিয়ে যাচ্ছে। আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড, আপনি মাঝে মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে, ডক্টর ইউনূস ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে। রাইট, আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন, আমাকে কেন দিচ্ছে? এই যে একটা কথা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, সামাজিক ব্যবসা। এটা খুবই ইন্টারেস্টিং। আমি আপনার আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে
কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেইজন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর আ আ দিতে হবে না। কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে, যেইটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন? নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলব না, ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেজন্য বলব। ভুল আচ্ছা। সংবাদটা হলো এই, টা টা আমার টাকা। আমি রোজগার করি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোন কিছুর মালিক হব না। উহু, কাজে আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। উহু, আ যেমন আমার কোনো বাড়ি নাই। নিজের নামে নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, হুম, জমি নাই, কোনো ব্যবসার আ শেয়ার নাই। আমি কোনটা রাখিনি। এটা আমি ও আম আ মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। হুম, তো কাজেই এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা? হুম, তখন আমাদের লয়ার বলল যে, "না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেবার বিষয় না। আপনি তো দানই করে দিচ্ছেন।" তা হুম, আমি বললাম যে, "এটা আইনে যেভাবে বলে সেভাবে করে। টাকা তো আমি এমনি হুম, দিয়েই দিচ্ছি। হুম, কাজেই এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই। আমি তো হুম, ধরে রাখতে চাচ্ছি না টাকাটা।" তখন বলছে, "আপনার দেওয়ার কোনো কারণ নাই।" তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম। সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে, "না, এটা করযোগ্য টাকা। আপনাকে কর দিতে হবে।" আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে, "ঠিক আছে, আদালতের কাছে যাও, আদালত যেটা বলে সেটাই হবে।" আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি। সরকার কেউ বলে নাই হুম, আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য। এটা কি কর দিতে হবে না দিতে হবে না। তখন হুম, আদালত বিচার করে বলল কর দিতে হবে। যেদিন আদালতে বলল কর দিতে হবে সেদিনই আমি আদালতে দিয়ে দিছি। কেউ ওকে। আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবখানাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নাই। কাজেই তার নোটিশ এসছে। তারপরে আমি ওরকম তো না। আমি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না। আর হুম, সরকার বলছে লাগবে। তা আমি বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালতের কাছে পরামর্শ চেয়েছে, আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যেই মাত্র বলেছে দিতে হবে সঙ্গে, সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এই হুম, এটার টাকার উপর তো আমার কোন লোভ নাই। এই টাকা হুম। ধরে রাখার জন্য তো আমি দিইনি। আমি দান করে দিচ্ছি। ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয়। এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নাই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন। সেজন্য মনে হয় যে আপনি না, এটা কোন নিয়ে আসলে পর্যায়ে না। একটাই পর্যায়ে। একটাই পর্যায়ে। শুধু একটারই হয়েছে, একবারই হয়েছে। উম আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। আ আ ওকে, আমাদের কোয়াসি প্রশ্ন জুডিশিয়াল। হলো কর দিতে হবে কিনা সেটা আমরা আচ্ছা, করের জন্য আদালতে গিয়ে আচ্ছা। ঠিক আছে। আমি আ আদালত এটা কর ফাঁকির বিষয় না। হুম, বাপখানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি। উনি ফাঁকি দিচ্ছেন না। উনি চেষ্টা করলে জানতে চাচ্ছে আইনটা কি? এটুকু জানতে চাচ্ছি শুধু। আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আমি তো আমার রিটার্ন এ তো পরিষ্কার বলেছি আমি যে টাকা দেই নাই এইভাবে দিলাম আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে না এখানে কর দিতে হবে। তারপর প্রশ্ন উঠল। এটাই হলো বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে। মানে আপনি যখন জানিয়েছেন দিতে হবে স্বতঃপ্রণোদিত এবং হয়ে আমি দিয়ে তারপরে দিয়েছি। আমি এবং আমি হ্যাঁ, আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তা কর দিয়ে দিয়েছি। এটা আ কর ফাঁকির কোনো বিষয়ই না। যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য পড়বেন? উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না। আ ওই নিজের বিষয়টা টাকা দিয়ে দিচ্ছেন। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে, বা ওইটা একটু যদি আপনি পরিষ্কার ট্রাস্ট করতেন। করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনদিন? না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়। রাইট, সেজন্যই তো ট্রাস্ট করে সে। রাইট। তো ট্রাস্টটা করে কি জন্য? তো মানে এইটা কি এরকম একটা বলা, মানে কেউ যে বলতে চেষ্টা করে যে আ আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন, বা এইটা মানে তাদের আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম। আমার কাছে ছিল টাকাটা। রাইট। আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। ওখানে বলা আছে কি, কি কাজে ব্যবহার করা হবে। আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম যে এটা এইভাবে হবে। যাতে করে হুম, আরো হুম, একটা বিষয় আছে। হুম। আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না। আচ্ছা। মানে কারণ এটা এই আমার টাকা না, এটা ট্রাস্টের টাকা।